আচ্ছা, দুটো লোক যদি একসাথে কাজ করে তাহলে কাজটা শেষ করতে কত সময় লাগতে পারে? কিংবা ধরুন নদীর স্রোতের বিপরীতে একটা নৌকার গতি ঠিক কতটা? শুনতে সাধারণ মনে হলেও এই সব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে গণিতের একটা দারুণ শাখায়। চলুন আজ আমরা দেখব কিভাবে বীজগণিত মানে অ্যালজেব্রা আমাদের চারপাশের এই সমস্যাগুলোকে একদম সহজ সমীকরণে পাল্টে দেয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে এই এক্স ওয়াই বা জেড এর মতো কিছু অচেনা অক্ষর আমাদের একেবারে বাস্তব জীবনের সমস্যার সমাধান করে দিতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্যটা কিন্তু বেশ মজার। আমরা আসলে শব্দের জগৎ থেকে সংখ্যার জগতে একটা ব্রিজ তৈরি করব। মানে দেখব কিভাবে অনেক বড় বড় বর্ণনামূলক সমস্যাকে ছোট ছোট সহজ সমীকরণে ভেঙে ফেলা যায়। আর তার জন্য আমরা এই বইটা থেকে কিছু দারুণ উদাহরণ নিয়ে কাজ করব। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের যাত্রাপথটা কি হবে। প্রথমে আমরা সমস্যার ভাষা বোঝা শিখব, তারপর ধাপে ধাপে দেখব সময় আর কাজ, গতি, ব্যবসা বাণিজ্য, আর সবশেষে বিনিয়োগের মতো বাস্তব ক্ষেত্রে বীজগণিত কিভাবে কাজে লাগে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। যে কোনো সমস্যা সমাধান করার আগে সবচেয়ে জরুরি হল তার ভাষাটা বোঝা। আমরা এখানে শিখব কিভাবে আমাদের প্রতিদিনের কথা বা সমস্যাকে গণিতের ভাষায় মানে বীজগণিতের ভাষায় অনুবাদ করা যায়। যে কোনো গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিন্তু একটা দারুণ ফ্রেমওয়ার্ক আছে, আর সেটা হলো এই 6টা ধাপ। স্ক্রিনে যে পদ্ধতিটা দেখা যাচ্ছে এটাই হবে আমাদের মূল গাইডলাইন। আমরা পরের প্রত্যেকটা উদাহরণ কিন্তু এই কাঠামোটা ব্যবহার করেই সমাধান করব। আচ্ছা, এবার সরাসরি একটা বাস্তব উদাহরণে চলে আসি। ধরুন একটা প্রজেক্টে কয়েকজন মিলে কাজ করছে। কে কতটুকু কাজ করছে বা সবাই একসাথে কাজটা শুরু করলে ঠিক কবে শেষ হবে, এই সব হিসাব বীজগণিত কিভাবে এক নিমিষে সহজ করে দেয়, চলুন সেটাই দেখি। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের সবার খুব পরিচিত, তাই না? যেমন রফিক একটা কাজ একা করলে 10 দিন লাগে, আর শফিক করলে লাগে 15 দিন। প্রশ্ন হল, ওরা দুজন যদি একসাথে কাজটা করে তাহলে কত দিন সময় লাগবে? ঠিক এই জায়গাতেই বীজগণিত আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। এখন এই সমাধানের পেছনের যুক্তিটা কিন্তু খুব সহজ আর সুন্দর। একটু খেয়াল করুন, রফিক একদিনে কাজটার 10 ভাগের 1 ভাগ করে আর শফিক করে 15 ভাগের 1 ভাগ। তার মানে ওরা যখন একসাথে কাজ করবে তখন ওদের দুজনের কাজের হার বা গতিটা যোগ হয়ে যাবে। ঠিক এই ধারণাটাকেই একটা সহজ সমীকরণে ফেলা হয়েছে, যেখানে ডি দিয়ে বোঝানো হচ্ছে একসাথে কাজ করলে মোট কতদিন লাগবে। আর সমাধানটা কি? মাত্র 6 দিন। ভাবা যায়? দেখুন কিভাবে একটা সাধারণ দেখতে সমস্যাকে একটা সহজ সমীকরণে ফেলে একদম নিখুঁত একটা উত্তর বের করে আনা গেল। এটাই হলো বীজগণিতের আসল শক্তি। আমরা একটু আগেই দেখলাম কিভাবে কাজের হার বা রেট যোগ করা যায়। ঠিক একই লজিক কিন্তু গতি বা স্পিডের ক্ষেত্রেও কাজ করে। গতিও তো এক ধরনের হার, তাই না? চলুন এবার দেখি নদীর স্রোতে চলা একটা নৌকার গতির রহস্য সমাধানে বীজগণিত কিভাবে কাজে লাগে। এটাও কিন্তু একটা বেশ মজার ধাঁধা। এখানে দেখুন দুটো অজানা জিনিস আছে। 1 নৌকার নিজের গতি, আর 2 নদীর স্রোতের গতি। নৌকা যখন স্রোতের দিকে যায় তখন দুটো গতি মিলে মোট গতি বেড়ে যায়। আবার যখন উল্টো দিকে ফেরে তখন নৌকার গতি থেকে স্রোতের গতি বাদ যায়। যেহেতু এখানে আমাদের অজানা জিনিস দুটো, নৌকার গতি আর স্রোতের গতি, তাই আমাদের সমীকরণও লাগবে দুটো। একটা স্রোতের অনুকূলে যাওয়ার জন্য আর একটা প্রতিকূলে ফেরার জন্য। স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে, এই দুটো সমীকরণকে যদি আমরা একসাথে সমাধান করি তাহলেই কিন্তু ইউ আর ভি মানে দুটো অজানা গতিই আমরা বের করে ফেলতে পারব। তাহলে মূল ব্যাপারটা হলো বীজগণিত এই অজানা রাশিগুলোকে আলাদা করে আমাদের সামনে একদম পরিষ্কার উত্তর এনে দেয়, সেটা নৌকার গতিই হোক বা স্রোতের। কাজ আর গতির দুনিয়া থেকে এবার একটু টাকার হিসাবে আসা যাক। যে কোনো ব্যবসার একদম গোড়ার কথা হলো লাভ আর ক্ষতি। চলুন দেখি এই জটিল হিসাব নিকাশকে বীজগণিত কতটা সহজ করে দিতে পারে। লাভ ক্ষতির অঙ্কে ঢোকার আগে দুটো শব্দ আমাদের পরিষ্কার করে নিতে হবে। এক হলো ক্রয় মূল্য, মানে যে দামে কোনো জিনিস কেনা হয়, আর দ্বিতীয়টা হলো বিক্রয় মূল্য, মানে যে দামে সেটা বিক্রি করা হয়। খুবই সহজ। এই যে স্ক্রিনে সূত্রটা দেখা যাচ্ছে S=C1+R, এটাকে ব্যবসার মূল মন্ত্রও বলা যেতে পারে। এখানে S হলো বিক্রয় মূল্য, C হলো ক্রয় মূল্য, আর R হলো লাভ বা ক্ষতির হার। এই একটা সূত্র দিয়ে কিন্তু লাভ বা ক্ষতি যোগ করে ফাইনাল দামটা বের করা যায়। আচ্ছা, এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন একটা জিনিসের দাম 24 টাকা,
কিন্তু সেটার উপর ট্যাক্স বা কর যোগ করার পর কেনার দাম বা ক্রয়মূল্য দাঁড়ালো ৩০ টাকা। এখন এই ৩০ টাকার উপর ২০% লাভ রেখে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় ৩৬ টাকা। তাহলে লাভ কত হলো? ৩৬ বিয়োগ ৩০ মানে ৬ টাকা। পুরো হিসাবটাই কিন্তু আগের স্লাইডের ওই সূত্রটা ব্যবহার করেই করা হয়েছে। আর ফাইনাল লাভটা হলো ৬ টাকা। দেখুন, ব্যবসায়িক সমস্যার কি সুন্দর একটা পরিষ্কার সমাধান। ব্যবসার লাভ ক্ষতি তো বোঝা গেল। এবার চলুন দেখি আমাদের নিজেদের টাকার ক্ষেত্রে মানে পার্সোনাল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের দুনিয়ায় বীজগণিত কিভাবে আমাদের সাহায্য করতে পারে। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মনেই কখনো না কখনো আসে। ব্যাংকে বা অন্য কোনো স্কিমে কিছু টাকা রাখলে সেটা সময়ের সাথে সাথে ঠিক কতটা বাড়ে? এর পেছনের যে ম্যাজিক সেটা কিন্তু লুকিয়ে আছে চক্রবৃদ্ধি সুদের একটা ফর্মুলায়। স্ক্রিনের এই হিসাবটা দেখলেই চক্রবৃদ্ধি সুদের আসল শক্তিটা বোঝা যায়। এখানে C=P1+R⁴ এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। এই ফর্মুলার সবচেয়ে মজার ব্যাপার হল এটা শুধু আপনার আসল টাকার ওপর সুদ দেয় না, বরং আপনি যে সুদটা পাচ্ছেন তার ওপরেও আবার সুদ হিসাব করে। আর ঠিক এই কারণেই সময়ের সাথে সাথে টাকা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আর তার ফলাফল ৩ বছরে মোট সুদ জমেছে ২৮৬৫.৪৪ টাকা। এই যে এত শক্তিশালী আর নিখুঁত একটা হিসাব, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বীজগণিতের জন্যেই। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণে হয়তো এটা পরিষ্কার যে বীজগণিতকে ভয় পাওয়ার মতো কিছু না, দেখে বরং একটা খুব কাজের টুল বা হাতিয়ার হিসেবে ভাবা উচিত। স্ক্রিনের এই সমস্যাগুলোর দিকে একবার তাকান। প্রথম দেখায় হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু আজকে আমরা যে পদ্ধতিগুলো নিয়ে কথা বললাম সেগুলো ব্যবহার করলে এগুলোর প্রত্যেকটাই কিন্তু সমাধান করা সম্ভব। আসল হাতিয়ারটা এখন আমাদের সবার জানা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, বীজগণিত যদি সত্যি একটা শক্তিশালী হাতিয়ার হয়, তবে এটা দিয়ে জীবনের আর কোন কোন সমস্যার সমাধান করা যেতে পারে, বা আর কি নতুন জিনিস তৈরি করা সম্ভব? এর সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।